নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। একটা অত্যন্ত পরিচিত অসুখ আমরা নাম শুনে থাকি, জন্ডিস। এই জন্ডিস কি কারণে হয়, কি উপসর্গ দেখা দিলে জন্ডিস বোঝা যায়, এই সমস্ত বিষয় নিয়ে নানা রকমের ধ্যান ধারণা আছে। তার পাশাপাশি এরকমও ধারণা রয়েছে যে কোনো একটা পাতা বেটে খেলে বা কোনো একটা কিছু পড়ে নিলে জন্ডিস নাকি সম্পূর্ণরূপে নিরাময় হয়ে যায়। এবং পরবর্তীকালে যেটা দেখা যায় যে এটা করতে করতে জন্ডিস কিন্তু এমন একটা পর্যায়ে বেড়ে গেল যেটা কিন্তু মারাত্মক আকার ধারণ করলো। সেজন্য প্রাইমারিলি আমাদের বোঝা দরকার যে জন্ডিস কি কারণে হয় এবং জন্ডিসের উপসর্গ বা লক্ষণগুলো কি, পাশাপাশি তার চিকিৎসা। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি পিয়ারলেস হসপিটালে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি পিয়ারলেস হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর এবং প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর সুজিত কর পুরকায়স্থকে। স্যার, প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাবো। আপনাদেরও ধন্যবাদ জানাই, আপনারা এসছেন, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। স্যার, আজকে যেটা নিয়ে আমি আপনার কাছে মূলত জানবো, এই যে জন্ডিস, এই জন্ডিসের নিয়ে অনেক রকম ধ্যান ধারণা, ভুল ভ্রান্তি আমাদের মধ্যে রয়েছে, কিন্তু প্রথমত যেটা জানার যে জন্ডিসটা আসলে কি। জন্ডিসটা যেটা আপনি প্রথমেই বললেন যে জন্ডিস একটা রোগ। জন্ডিস কিন্তু রোগ নয়, জন্ডিসটা হচ্ছে একটা রোগের উপসর্গ। জন্ডিসটা একটা চিহ্ন, সেই চিহ্নের কারণ অনেকগুলো আছে। সেই কারণগুলো যদি আমরা বলি আর কি, তাহলে পরে সেই কারণগুলো ভিন্ন ভিন্ন কারণে হয়। কিছু জন্ডিসের উৎপত্তিটা হয় কি করে, যখন রক্তে যখন বিলিরুবিনের পরিমাণটা অত্যন্ত বেড়ে যায়, তখন সেটা ম্যানিফেস্টেশন যেটা হয় সেটাকে আমরা জন্ডিস বলে সাধারণতভাবে বলে থাকি। এবার এই জন্ডিসটার যে কারণগুলোর মধ্যে তিনটে ভাগ আছে। একটা ভাগ হচ্ছে যে এই বিলিরুবিন যে বলে যে বস্তুটা, সেটা আমাদের যে রক্তকণিকা যেটা আছে, রক্তকণিকাটা ভেঙে তার যে একটা প্রক্রিয়ার মধ্যে থেকে বিলিরুবিনের তৈরি হয়। বিলিরুবিন তৈরি হয়ে বিলিরুবিনটা লিভারের মাঝখান দিয়ে গিয়ে পাস করে সেটা অন্ত্রে গিয়ে পৌঁছয়। তো এই বিভিন্ন জায়গাতে যদি কোনো অসুবিধা হয়, তাহলে পরে বিলিরুবিনটা যদি প্রপারলি লিভার দিয়ে না বেরোতে পারে, বা লিভার দিয়ে বেরিয়ে গিয়ে তারপরে যে পিত্তনালী দিয়ে যখন অন্ত্রের মধ্যে যায়, সেখানে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, তাহলে বিলিরুবিনের পরিমাণটা রক্তে বেড়ে যেতে পারে। রক্তে বাড়লে পরেই তখন আমরা যেটাকে দেখি সেটা আমাদের চোখ হলুদ হওয়া, পেচ্ছাবের রং হলুদ হওয়া, কখনো কখনো পায়খানার রং হালকা হয়ে যাওয়া বা সাদা হয়ে যাওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের আমরা চিহ্ন দেখতে পাই। তো জন্ডিস নিয়ে আমি বলার আগে আমি বলছি, জন্ডিসটা একটা মেইনলি এটা ল্যাবরেটরি ডায়াগনোসিস। ল্যাবরেটরিতে যখন ব্লাড টেস্ট করা হয়, তখন যদি তার বিলিরুবিনের পরিমাণটা যদি বেড়ে যায়, তাহলেই আমরা সাধারণভাবে এটাকে বলি জন্ডিস। এবার আমি প্রথমেই আপনাদের বলবো যে একটা জিনিস নিয়ে প্রচুর লোকেরা আসে, খুব উদ্বিগ্ন হয়ে আসে। সেটা হচ্ছে ওরা বলবে যে আমাদের 3 বা 4 বার জন্ডিস হয়েছে। তখন যদি ওদেরকে বলা হয় যে আপনার কি কোনো রকম উপসর্গ হয়েছিল, ওরা বলে যে না, আমার কোনো উপসর্গ হয়নি, আমি খুব ভালোই ছিলাম। তাহলে পরে ওটা কি হয়, এবং সেটা নিয়ে কিন্তু প্রচুর লোকেরা আসে, আউটডোরে আসে, দেখাতে আসে, এবং তাদের বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা হতে থাকে। তো যখন বিলিরুবিনটা যখন দেখা হয় রক্তের মধ্যে, লিভার ফাংশন টেস্ট করে, তখন প্রথমেই আমরা দেখি বিলিরুবিনের দুটো ফ্র্যাকশন আছে, একটা কনজুগেটেড ফ্র্যাকশন, একটা আনকনজুগেটেড ফ্র্যাকশন। আনকনজুগেটেড ফ্র্যাকশনের বিলিরুবিনটা যদি একটু বেশি থাকে, এবং তার যদি কোনো রকমের সিমটম, উপসর্গ যদি তার না থাকে সেরকম, তাহলে এটা একটা জন্মগত এনজাইম ডেফিসিয়েন্সির থেকে হয়, যেটাকে বলে গিলবার্ট সিনড্রোম। সেটা নিয়ে কিন্তু আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো সেটা আপনারা প্রথমেই যারাই আসে ডাক্তারের কাছে দেখাতে, যদি তার আনকনজুগেটেড বিলিরুবিনটা একটু বেশি থাকে, তার মেইন কারণটা হচ্ছে তার এটা জন্মগত ত্রুটি থাকার জন্য সেই বিলিরুবিনটা লিভার দিয়ে বেরোতে পারে না। এগুলো একটা।
আর সেকেন্ড পার্টটা হচ্ছে কনজুগেটেড বিলিরুবিনটা যখন বেশি হয় তখন কিন্তু আমাদের একটা চিন্তাভাবনার ব্যাপার থাকে, এবং সেই সময়তে একজন ডাক্তারের কাছে গিয়ে তার বিভিন্ন কারণগুলো জেনে নেওয়াটা দরকার। এবারে কনজুগেটেড বিলিরুবিন যখন খুব বেশি হয়, পরিমাণে বেশি হয়, তখন কি কি কারণে হতে পারে? সেটা মেইন কারণটা হচ্ছে যদি তার লিভারের যদি তার কোনো রকম অসুখ হয়। এবারে লিভারের অসুখের মধ্যে যেটা সবচেয়ে কমন যেটা হয় সেটা হচ্ছে কি ভাইরাল হেপাটাইটিস বলে যেটাকে আমরা বলি। ভাইরাল হেপাটাইটিসটা কি অনেকগুলো ভাইরাস থেকে ভাইরাল হেপাটাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। এর মধ্যে একটা প্রধান কারণ যেটা আমাদের দেশে হয় সেটা যখন জলটা যখন কন্টামিনেটেড হয় এবং সেটা যখন আমাদের খাদ্যের মধ্যে দিয়ে যখন যায় তখন কিছু কিছু ইনফেকশন আমাদের শরীরে প্রবেশ করে, এবং সেই ইনফেকশনগুলোর মধ্যে যে কমন ভাইরাস যেগুলো আপনারা যখন দেখবেন যে একটা কমিউনিটি হঠাৎ করে জলের পাইপটা ভেঙে সেই জলটা খাওয়ার চ্যানেলের মধ্যে চলে আসে, তখন লোকেদের অনেক সংখ্যক লোকেদের একই সঙ্গে জন্ডিস হতে থাকে। তো সেই জন্ডিসটার কারণটা আমাদের দেশে মূলতভাবে হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই, এই দুটো ভাইরাস থেকে এই ধরনের জন্ডিস বা ইনফেকশন থেকে জন্ডিস হয়। তাহলে এই যাদের জন্ডিস হয় তাদের কি ধরনের উপসর্গ হতে পারে? তাদের উপসর্গ হয় যে সাধারণভাবে তাদের খেতে গেলে খাওয়ার একটা অনীহা হয়, তাদের হঠাৎ করে দেখা যায় যে একটু অল্প স্বল্প উপরের দিকে টান দিকের পেটে একটু ব্যথা হয়, তাদের পেচ্ছাপের রঙগুলো হলুদ হয়ে যায়, তাদের চোখের রঙটা হলুদ হয়ে যায়, তাদের কখনো কখনো যদি এই বিলিরুবিনটা যদি লিভারের সেলের মধ্যে আটকে যায় তাহলে তাদের পায়খানার রঙটা সাদা বা হালকা হয়ে যায়, এই ধরনের সিমটম হয়। কিন্তু ভালো নিউজ যেটা, এই হেপাটাইটিস এ এবং ই এই দুটোই কিন্তু সেলফ লিমিটিং। তার মানে ওই যে আমাদের দেশে আগে একটা মালা পরিয়ে দিত, তার মানে এই মালাটা কিন্তু শুকিয়ে যখন যেত বলতো যে তার জন্ডিস ওই মালার জন্য সেরে গেছে। আসলে ওই রোগটার যে ন্যাচারাল কোর্সটাই হচ্ছে যেটা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আস্তে আস্তে সম্পূর্ণ সেরে যাবে। তো এ আর ই যে ভাইরাসটা, এই দুটো ভাইরাস কিন্তু সাধারণভাবে এটা কোনো সিরিয়াস কোনো রূপের মানে আকার ধারণ করে না, তারা আস্তে আস্তে নিজেরাই শরীর থেকে বেরিয়ে যায়, ভালো হয়ে যায়। যদি না তাদের শরীরের মধ্যে কোনো পুরাতন কোনো ব্যাধি বা তার হয়তো যে ইমিউনিটি তার খুব কম্প্রোমাইজ আছে সেরকম যদি না থাকে, তাহলে এই দুটো ভাইরাস নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তাহলে আরও দুটো ভাইরাস আছে যেটাকে বলে বি আর সি। এই বি আর সি ভাইরাসের কিন্তু ট্রান্সমিশনটা শরীরে যে আসার প্রকারটা ভিন্ন। বি এবং সি দুটোই, সিটা তো আগে যখন কন্টামিনেটেড ব্লাড ট্রান্সফিউশন থেকে মেনলি হতো, এখন যেহেতু সমস্ত ব্লাডগুলো পরীক্ষা করা হয় সেই জন্য হেপাটাইটিস সিটা মানে ইনসিডেন্সটা আস্তে আস্তে কমে আসছে। বিটাও একই রকমভাবে হয়, এবং খুব যদি ক্লোজ ফিজিক্যাল কন্ট্যাক্ট, যার নাকি হেপাটাইটিস বি অলরেডি আছে শরীরে, তার সঙ্গে যদি খুব ক্লোজ ফিজিক্যাল কন্ট্যাক্ট বা বডি ফ্লুইডের যদি কোনো রকম মিশ্রণ যদি হয়, তাহলে সাধারণত হেপাটাইটিস বি বা সি হতে পারে। এবং এই দুটো কন্ডিশনই, বোথ হেপাটাইটিস বি অ্যান্ড সি, এরা কিন্তু ক্রনিক হয়ে যেত। ক্রনিক হলে পরে তাদের থেকে ক্রনিক ধরনের লিভার ডিজিজ বা কখনো কখনো ক্যান্সার, লিভার ক্যান্সার ইত্যাদিও হতে পারে। তো ভাইরাস যেগুলো, ভাইরাসের মধ্যে এই এ, বি, সি আর ই, এই চারটেই আমাদের দেশে মেনলি প্রিডমিনেন্ট, এবং এদের চরিত্র বা তাদের যে কোর্স অফ ইলনেসটা একটু স্লাইটলি ডিফারেন্ট, যেগুলো ভাইরাল। তো কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া যেখানে হয় সেখানে ভাইরাল ইনফেকশনটা একটা খুব কমন কারণ। ভাইরাল ইনফেকশন ছাড়াও যেগুলো কারণে আমরা দেখি যে অনেক সময় জন্ডিস হয়, একটা হচ্ছে কি ড্রাগের মধ্যে অনেক ধরনের ড্রাগ থেকে হতে পারে। যেরকম বিদেশে প্যারাসিটামল থেকে খুব মানে হাই ডোজ, যদি প্যারাসিটামল যদি ওভারডোজ কেউ করে থাকে, তার থেকে একটা অ্যাকিউট জন্ডিস হয়ে লিভার ফেলিওর হতে পারে। অ্যালকোহলটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস।
ড্রাগের মধ্যে কিন্তু অনেক ধরনের ড্রাগ আছে, সেগুলো আমরা মানে বিশদভাবে আমরা এখানে না বলাটাই সমীচীন, কারণ লোকেদের মধ্যে তাহলে একটা অযথা এটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু যদি কারোর হঠাৎ করে জন্ডিস হয় এবং সে যদি কোনো নতুন ওষুধ খেতে থাকে, তারপরে সেই ওষুধের জন্য যে হচ্ছে বা হচ্ছে না সেটা তার ডাক্তার যিনি আছেন তিনি ওকে প্রপার অ্যাডভাইস দিতে পারবেন। অ্যালকোহল এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অ্যালকোহল থেকে যে লিভার ডিজিজ হয় সেখানে অ্যাকিউট অ্যালকোহলিক হেপাটাইটিস হলে পরেও কারোর জন্ডিস হতে পারে। আর একটা যেটা কারণ যেটা আমাদের দেশে এখন খুব, আমাদের দেশ বলে নয় সারা পৃথিবীতেই একটা নতুন রোগের সৃষ্টি হয়েছে, সেটাকে বলে ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভারের একটা পার্টিকুলার ভ্যারাইটি যেটাকে বলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেখানে ইনফ্লেমেশন হয়, প্রদাহ যেখানে হয়, এটা স্মল পার্সেন্টেজ 15-20% কেস অফ অল ফ্যাটি লিভার, সেগুলো একটা ক্রনিক লিভার ডিজিজে রূপান্তরিত হতে পারে। সুতরাং এই ফ্যাটি লিভারটাও তারও একটা অনেকগুলো তার সিমটমস হয়, সেগুলো আবার অন্য সময় সেগুলো ডিসকাস করা যাবে। কিন্তু ফ্যাটি লিভার, অ্যালকোহল, ড্রাগ, ভাইরাস এবং কিছু জন্মগত কারণে কিছু কারণ আছে, সেগুলোর থেকেও এই জন্ডিস হতে পারে এবং ক্রনিক লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। এবারে যদি আমরা লিভারের বাইরে যদি বেরিয়ে যাই, লিভার দিয়ে তো লিভারের কোনো অসুখ নেই তার, কিন্তু তার বিলিরুবিনটা খুব বেশি, তাহলে পরে লিভারের বাইরে যখন লিভার থেকে বিলিরুবিনটা যখন বেরোয়, পেরিয়ে তার পিত্ত নালী দিয়ে গিয়ে তার অন্ত্রে গিয়ে পৌঁছায়। এবার এই পিত্ত নালীতে যদি কোনো রকমের প্রবলেম হয়, তার উপরে বিলিরুবিনটা ফ্লোটা, মানে বিলিরুবিনটা বাইরে দিয়ে তো আসে ডিউডিনামে, ওই ফ্লোটা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার ফলে তখন জন্ডিসটা হয়। সেখানে কিন্তু লিভারের ইন্ট্রিনসিক কোনো লিভারের কোনো অসুবিধে কিছু নেই, সেটা এক্সট্রা হেপাটিক কারণ বা লিভারের বাইরের কারণ। তার মধ্যে 2-3টে কারণ যেটা খুব কমনলি আমাদের কাছে আসে। একটা হচ্ছে যে বাইল ডাক্টে যদি কোনো স্টোন থাকে, স্টোনটা গিয়ে সেটা আটকে গেল, সুতরাং বাইলটা যেটা ফ্লো করার কথা সে ফ্লো করছে না, সুতরাং জন্ডিসটা বাড়তে আরম্ভ করলো। অথবা বাইল ডাক্টে যদি কোনো কারণে ন্যারোয়িং বা স্ট্রিকচার যদি সরু হয়ে যায়, তাহলেও সেখানে একটা জন্ডিস হওয়ার প্রবণতা থাকে। কিন্তু তার চাইতে মোর ইম্পর্ট্যান্ট যেটা আমাদের জানা দরকার, যদি কারোর জন্ডিস হয়েছে, তার সঙ্গে তার ওয়েট লস হচ্ছে, তার সঙ্গে তার পেটে ব্যথা হচ্ছে, তার পায়খানার রং একদম সাদা হয়ে গেছে, তখন আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে বাইল ডাক্টে মধ্যে কোনো রকম জটিল কোনো রোগ, মানে ক্যান্সার ট্যান্সার কিছু হয়েছে কিনা। সেটা বাইল ডাক্টে হতে পারে, সেটা প্যাঙ্ক্রিয়াসে হতে পারে, বা ওই প্যাঙ্ক্রিয়াসের আশেপাশে যেখানে আছে, যেখানে বাইল ডাক্টে এসে ঢুকছে, সেখানে কোনো টিউমার থেকে হতে পারে। তো লিভারে যদি কোনো অসুখ না থাকে, যেখানে বাইল ডাক্টে যদি কোনো প্যাথোলজি থাকে, তাহলে সেখানে হয় বাইল ডাক্টে কোনো টিউমার, সেখানে কোনো স্টোন, তার কোনো ন্যারোয়িং, অথবা বাইল ডাক্টের বাইরে যেমন প্যাঙ্ক্রিয়াসের কাছ থেকে যদি কোনো রকম টিউমার যদি কিছু থাকে, তাহলে পরে কিন্তু হতে পারে। সেগুলো সিরিয়াস ব্যাপার। হ্যাঁ, এবারে জন্ডিসে দুটো জিনিস, জন্ডিসটা কিন্তু সাধারণভাবে ওই ভাইরাল হেপাটাইটিসে তার শরীর টরীরগুলো খুব হঠাৎ করে একটু খারাপ হয়ে গেল, একটু খেতে পারছে না, পেটে ব্যথা ইত্যাদি হতে পারে। কিন্তু জন্ডিস সাধারণভাবে খুব যে মারাত্মক সিমটম উপসর্গ দেয় তা নয়। একটা কন্ডিশনে যেখানে জন্ডিসটা খুব সিভিয়ার ফর্মে আসে, সেটা হচ্ছে যখন কারোর একটা লিভার ফেইলিয়ার হয়। লিভার ফেইলিয়ার হওয়ার কিছু কিছু কারণ আছে, সেগুলো হলে পরে তার তখন সমস্ত শরীরের মধ্যে বিভিন্ন রকমের খুব অ্যাকিউট সিমটম হতে পারে, এবং তার শরীর তখন এতই খারাপ হতে পারে যে তার নিজের থেকেই সে বলবে যে আমি হাসপাতালে যাই। কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে জন্ডিসগুলো যখন হয়, সেগুলো খুব স্লোলি প্রোগ্রেস করে আর কি। আপনি যে বিস্তারিতভাবে বললেন যে কিছু কিছু লিভারের কারণে হয় এবং কিছু কিছু এক্সট্রা হেপাটিক কারণে হয়, তো স্যার এই যে প্রেজেন্টেশনটা, অর্থাৎ এই যে উপসর্গটা, এই উপসর্গটাও তো তাহলে সেক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে আলাদা হতে পারে? আলাদাই হবে, প্রত্যেক ক্ষেত্রেই আলাদাই হবে। কারণ যেটা বললাম আর কি, যদি
কারোর লিভার জনিত কারণে যদি হয় তাহলে তার সিমটমগুলো যেরকম বললাম, যে তার খেতে অসুবিধে, গায়ে একটু চুলকানি, পেটে একটুখানি ব্যথা, এই ধরনের জিনিসগুলো, যেগুলো মানে বিনাইন কারণ যেগুলো। আর যদি কারোর কোনো নন বিনাইন মানে কোনো ম্যালিগন্যান্ট কন্ডিশন যদি হয়, মানে সেটা মোস্টলি হয় আইদার লিভার ক্যান্সার হতে পারে অথবা লিভারের বাইরের যেগুলো বললাম সেগুলো, তার সিমটমগুলো, তার মেইন যেটা সবচেয়ে ওয়ারিং, সে খেতে পারবে না, তার সিগনিফিক্যান্ট ওয়েট লস হবে, তার পায়খানা একদম সাদা হয়ে যাবে, পেটে একটা আনরিলেটিং পেন মানে ব্যথা হবে, এই ধরনের উপসর্গগুলো যদি হয় তাহলে সেখানে কিন্তু ওয়েট করাটা, অপেক্ষা করা একদমই উচিত না, তখন তাড়াতাড়ি ডাক্তারকে দেখানো দরকার। স্যার তাহলে রোগ নির্ণয় কিভাবে করা হয়? রোগ নির্ণয় তো মেইন যেটা বললাম, এটা কারোর জন্ডিস আছে কিনা, ফার্স্ট থিং হচ্ছে কি রক্ত পরীক্ষা। রক্ত পরীক্ষা করলে পরে তার বোঝা যাবে যে তার বিলিরুবিনটা যদি বেশি হয় তাহলে তার জন্ডিস আছে। এবার বিলিরুবিনে যেটা বললাম দুটো ফ্র্যাকশন আছে, আনকনজুগেটেড যদি হয় তাহলে সাধারণভাবে সেগুলো খুব একটা চিন্তার কিছু নেই। কনজুগেটেড বিলিরুবিন যদি বেশি থাকে, সেখানে আনকনজুগেটেডও বেশি থাকতে পারে, কিন্তু প্রিডমিনেন্টলি কনজুগেটেড বিলিরুবিন যদি বেশি হয় এবং তার যদি এনজাইম, লিভার এনজাইম যেগুলো আছে, এনজাইমগুলো যদি বেশি হয় তাহলে পরে আমাদের দেখতে হবে তখন একটা তার লিভারের কী ধরনের পিকচার। যে মেইনলি দুটো হয়, একটা হেপাটোসেলুলার, একটা কোলেস্টেটিক পিকচার। কোলেস্টেটিক মানে যেখানে একটা অবস্ট্রাকশন আছে, আর হেপাটোসেলুলার মানে যেখানে লিভার সেলের একটা প্রদাহ আছে। তো সেখানে যদি জন্ডিস থাকে তাহলে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে কি একটা আলট্রাসাউন্ড করে দেখা। আলট্রাসাউন্ড করে কী দেখা হয়? আলট্রাসাউন্ড করে দেখা হয় যে তার কোনো অবস্ট্রাকশন কিছু আছে কিনা। না, অবস্ট্রাকশন যদি থাকে, মানে বাইল ডাক্টগুলো সব ফুলে গেছে, সেই ধরনের যদি কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে এটা লাইকলি যে তার বাইল ডাক্ট থেকে মানে এক্সট্রা হেপাটিক তার কোনো কারণ আছে। আর যদি সেখানে যদি কোনো অবস্ট্রাকশন না থাকে তাহলে তার লিভার সেলের মধ্যে গণ্ডগোল আছে। তখন তার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয় যে তার যে কারণ অনুযায়ী, যেরকম আমরা যদি মনে করি যে তার হেপাটাইটিস এ হয়েছে, তার হেপাটাইটিস এর জন্য তার কিছু রক্ত পরীক্ষা হয়। তো ধরুন হেপাটাইটিস ই আছে, তার জন্য কিছু রক্ত পরীক্ষা হয়, বির জন্য হয়, সির জন্য। সব ভাইরাল হেপাটাইটিসের কিছু মার্কার থাকে, সেই মার্কারগুলো রক্ত পরীক্ষা করলেই বোঝা যায় যে তার কোনো ভাইরাল কোনো ইনফেকশন হয়েছে কি না। যেরকম অ্যালকোহল থেকে যদি কারো অ্যালকোহল যদি খায়, তার অ্যালকোহলের হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে তার কিছু লিভার ফাংশনে যেরকম জন্ডিস, তার কিছু এনজাইম বেশি হতে পারে, তার একটা পার্টিকুলার এনজাইম যেটাকে বলে গামাজিটি আর এএলটি, এই দুটোই খুব বেশি হয়ে যায়। তো এই ধরনের বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে প্রত্যেকটাকে এলিমিনেট করতে হয়। হ্যাঁ, তো টেস্ট তো জেনারেলি স্পিকিং হচ্ছে কি, ফার্স্ট অফ অল আমরা যেটা করি রক্ত পরীক্ষা, এবং তারপরে আপনাদের ডিপেন্ড করে আমার কি সন্দেহ হচ্ছে তার উপরে ভিত্তি করে তার পার্টিকুলার প্রত্যেকটার জন্য এক একটা ডিফারেন্ট টেস্ট হয়। স্যার আমার আরেকটা প্রশ্ন আছে, জন্ডিসের সঙ্গে পেটে জল জমার কি কোনো সম্পর্ক আছে? জন্ডিস নিশ্চয়ই আছে। যদি জন্ডিসের সঙ্গে সম্পর্কটা হয়, জন্ডিস যখন খুব সিরিয়াস কোনো কারণের জন্য, সেই জন্ডিসটা যদি ক্রনিক লিভার ডিজিজে গিয়ে রূপান্তরিত হয়, যেরকম সিরোসিস হয়ে গেছে বা ক্যান্সার হয়ে গেছে লিভারের, তখন তো পেটের মধ্যে জল যায়। মানে একটা পেশেন্টের যখন লিভার সিরোসিসের বহু কারণে লিভার সিরোসিস হয়, লিভার ক্যান্সার যেরকম হয়, সেইগুলো যখন হয় তখন কিন্তু তাদের পেটে জল জমার মানে সম্ভাবনা খুব বেড়ে যায়। এমনি সাধারণ জন্ডিসে সাধারণত জল জমে না। আর একটা কারণে জল জমতে পারে, যদি কারোর খুব ফালমিনেন্ট লিভার ফেলিওর যদি হয়, তাহলেও অ্যাকিউট লিভার ফেলিওর থেকেও জল জমতে পারে। স্যার এবার একটু চিকিৎসার প্রসঙ্গে আসবো। চিকিৎসাটা তো যে কারণে জন্ডিসটা, তার উপরে ভিত্তি করে চিকিৎসাটা হবে। যেরকম আমি যদি বলি হেপাটাইটিস এর কোনো পার্টিকুলার কোনো স্পেসিফিক চিকিৎসার দরকার হয় না, এটা আস্তে আস্তে নিজের থেকেই সেরে যায়। সেম থিং উইথ হেপাটাইটিস বি আর সি যখন ক্রনিক যখন হয়, অ্যাকিউট অবস্থাতে সাধারণত কোনো চিকিৎসার দরকার হয় না, যদি না সে লিভার ফেলিওর দিকে যদি চলে যায়।
কিন্তু ক্রনিক যখন হয় তখন তাদের চিকিৎসা আছে, সেগুলো মেইনলি অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট। সেই অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট করতে গেলে তার কিন্তু স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকে, কার চিকিৎসা করা উচিত, কার চিকিৎসা করা কীভাবে করা। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে যে ধরুন কারোর যদি কোনো অবস্ট্রাকটিভ প্যাথোলজি থাকে, যেরকম তার পিত্তনালীতে তার একটা স্টোন আছে, তাহলে পরে সেটা আমরা নর্মালি যদি এআরসিপি করে আমরা সেই স্টোনটাকে বার করে দিতে পারি। সেম থিং যদি কারোর কোনো অবস্ট্রাকশন থাকে, যে অবস্ট্রাকশনটা অন্য কোনো কারণে হচ্ছে, সেখানে আমরা একটা স্টেন্ট দিয়ে দিতে পারি। এগুলো মানে দিস বিকামস এ ম্যাটার অফ মানে হাইলি স্পেশালাইজড ট্রিটমেন্ট। কিন্তু ওষুধের ক্ষেত্রে যদি কোনো ওষুধ দিয়ে কিন্তু জন্ডিস সারিয়ে দেওয়া যায় সেরকম নয়। খুব স্পেশাল কারণে কিছু কিছু আছে, যেরকম অটোইমিউন হেপাটাইটিস আছে, সেখানে কিছু ওষুধ দিয়ে তার চিকিৎসা করা হয়। কিন্তু সেগুলো খুব মানে স্কিলড হেপাটোলজিস্ট ছাড়া অন্য কারোর কাছ থেকে চিকিৎসা নেওয়াটা উচিত নয়। এবং এই নিয়ে ফার্দার আমার মনে হয় যে শুনে লোকেরা বিভ্রান্ত হয়ে ওষুধ খেতে আরম্ভ করবে, সেটা ঠিক নয়। সেজন্য এইটা আলোচনা না করাই ভালো। আর আরও একটা জিনিস আমি আপনাদের বলি যে অনেক সময় না এই যে হার্বাল মেডিসিন থেকে অনেক সময় লিভারের খুব ক্ষতি হয়, যেটা আমরা না জেনে শুনে আমরা খেয়ে আমরা দেখেছি ইন দ্য পাস্ট। অনেক সময় অ্যাকিউট লিভার ফেলিওর নিয়ে এসে পেশেন্টটা ভর্তি হয়। এগুলো থেকে সতর্ক থাকতে হবে। একদম স্যার। আরেকটা বিষয় আমরা শুনে থাকি যে অনেক মানুষ আছেন তারা লিভার টনিক খেয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। স্যার এটার কি কোনো যৌক্তিকতা রয়েছে? দেখুন, লিভার টনিক এগুলোর কোনো সায়েন্টিফিক কোনো বেসিস নেই। এগুলো লোকেরা এমনি খায়, অত একটু ভালো ফিল করে, কিন্তু লিভার টনিক এগুলো খাওয়ার কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। যে কোন কোন জন্ডিসকে প্রতিরোধের জন্য আমরা ভ্যাকসিন ইউজ করতে পারি? আচ্ছা, একটা তো হচ্ছে গিয়ে যে যেগুলোর ভ্যাকসিন আছে এস্টাবলিশ, একটা হলো হেপাটাইটিস এ। কিন্তু আমাদের দেশে হেপাটাইটিস এটা একটা সাবক্লিনিক্যাল ইনফেকশন এত লোকের হয় যে বাই দ্য টাইম ওরা ওই 15-16 বছর বয়স যখন হয় তখন দেখা যায় অনেকের মধ্যে অটোমেটিক্যালি তার একটা অ্যান্টিবডি চলে এসছে। সুতরাং হেপাটাইটিসের যদিও ভ্যাকসিন আছে, কিন্তু আমাদের দেশে তার প্রয়োগ খুব বেশি হয় না। কিন্তু আমাদের দেশে এবং সমস্ত পৃথিবী জুড়ে যে ভ্যাকসিনটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো হেপাটাইটিস বি। কারণ হেপাটাইটিস বি এখন বর্তমান ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রেকমেন্ডেশন অনুযায়ী অ্যাট বার্থ ওদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। কারণ হেপাটাইটিস বির এত একটা ডিজিজ বার্ডেন ছিল সমস্ত পৃথিবী জুড়ে, এবং তার যে ক্রনিসিটি এবং তার কমপ্লিকেশন, এইগুলো কমানোর একমাত্র উপায় হচ্ছে কি ভ্যাকসিনেশন দেওয়া। অনেক ধন্যবাদ স্যার। আমরা ভীষণ সুন্দর কিছু তথ্য পেলাম আপনার কাছ থেকে, এবং এতটা সুন্দরভাবে এবং এতটা বিস্তারিতভাবে আপনি বুঝিয়ে বললেন যে আশা করি আমার দর্শক বন্ধুরা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্ডিস সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা তৈরি হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর সচেতন হন। সচেতনতাই একমাত্র পারে আমাদের সমস্ত অসুখ বিসুখ থেকে মুক্ত করতে। নমস্কার।